আইসিডিএস এর এক্সাম কবে হবে? গত এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই প্রশ্নটি আমি সবচেয়ে বেশি পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে। এবার এটার উত্তর হিসেবে প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো, প্রত্যেকেরই জানা এই হট টপিকটি। সেটা কি না, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ওবিসি মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যে কারণে দীর্ঘদিন ধরে যে সমস্ত পরীক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর নিয়োগ কিন্তু আটকে ছিল। তাহলে এবার আমরা আশা করতেই পারি যে এই মামলার নিষ্পত্তি যখন হয়েই গেছে, তাহলে যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা এবং যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু এবার ক্রমশ আসতে থাকবে। তাই আমাদের স্টুডেন্টদের কাছে এখন যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে কী কী পরীক্ষা সামনে আসছে এবং সেই পরীক্ষার প্রিপারেশন কী হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসিসিআই। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে আইসিডিএস এর এক্সাম ঠিক কবে হতে পারে, এই এক্সামে ঠিক কী কী পোস্ট রয়েছে, এই এক্সামের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, জেলাভিত্তিক যে শূন্য পদের তালিকা আমরা ঘোরাফেরা করতে দেখছি সেটা কি আদেও ঠিক, এখানে যে তিনটি বিষয়ের তিনটি পদের যে নিয়োগ হয় সেই তিনটি পদের ক্ষেত্রে কি কি আলাদা সিলেবাস রয়েছে, সেখানে কি কি নাম্বারের বিভাজন রয়েছে এবং কিভাবে পড়াশোনা করতে হয়, এবং এক্ষেত্রে যে পুরো পরীক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে সেটা কার মাধ্যমে হবে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাহলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা কবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে এটার উত্তরে বলবো যে জাস্ট কিছু দিনের অপেক্ষা, কয়েকটা দিনের অপেক্ষা। আমরা ধরে নিতেই পারি যে এই মামলার যেহেতু জট ছেড়ে গেছে, তাহলে আমরা আগামী মাসে যদি দেখি যে নোটিফিকেশান চলে আসছে, অর্থাৎ আগস্টে যদি নোটিফিকেশান আসে, তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই আমাদের পরীক্ষায় বসতে হবে। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে, হাতে মোটে কটা মাস। তাহলে এই মুহূর্তে আমাদের এই পরীক্ষার সম্পূর্ণ হাল হকিকত কিন্তু জেনে রাখতে হবে। তো প্রথমেই বলি যে শূন্যপদ নিয়ে যে নিউজটি আমরা পাচ্ছি যে 16,000 শূন্যপদ, এটা কি বাস্তব নাকি গুজব? তো এক্ষেত্রে যেটা বলবো যে পশ্চিমবঙ্গের আইসিডিএস নিয়োগের বিষয়ে বর্তমানে কিন্তু অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করানো হয়নি, এবং যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও কোনো বিষয়ভিত্তিক শূন্য পদের কথা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে যে শূন্য পদের তালিকা ঘোরাফেরা করছে, হ্যাঁ, সেটা থেকে কিন্তু একটু নিজেদেরকে সাবধানে রাখবেন। বিভিন্ন মাধ্যম থেকে যে সমস্ত নিয়োগের আমরা খবর পাচ্ছি সেগুলো আদেও ঠিক না ভুল, সেটা যাচাই করে নেওয়ার জন্য অবশ্যই পিএসসির ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। এবার আসি বেসরকারি ফাঁদ থেকে সাবধান। প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে আমি তো আইসিডিএস এর ফর্ম ফিল আপ করে ফেলেছি, আমার কাছ থেকে চার্জও নিয়ে নিয়েছে, আমি টাকা পেমেন্ট করে দিয়েছি। কোথায় গেল সেই টাকা তাহলে? হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু আপনি সতর্ক হবেন, বেসরকারি ফাঁদ থেকে সাবধান। ইন্টারনেটে অনেক সময়ই বিভিন্ন রকমের যে বেসরকারি ট্রেনিং প্রোগ্রাম হয় তার বেসিসে বিজ্ঞাপন দেখা যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়টি। তো যে কোনো ফর্ম ফিল আপের টাকা বা লেনদেন করার আগে সব সময় কিন্তু আপনার যেটা উচিত সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে নেওয়া। কোন অফিসিয়াল ওয়েবসাইট? pscwestbengal.government.in। এই ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই ভিজিট করে তারপরে কোনো লেনদেনের মধ্যে আপনি যাবেন। এবার আসি, এই যে পরীক্ষার কথা বলা হচ্ছে আইসিডিএস, এই পরীক্ষার ক্ষেত্রে মূল তিনটি পদে কিন্তু নিয়োগ হয়। কি কি সেই পদ দেখে নেব। প্রথম পদটি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যেখানে আমরা জানি যে আইসিডিএস যে কেন্দ্রগুলি রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো থাকে, সেই রকমই বেশ কয়েকটা কেন্দ্রের যিনি তদারকি করেন তিনি হচ্ছেন আইসিডিএস সুপারভাইজার। হ্যাঁ, অর্থাৎ প্রকল্পের তদারকি এবং রিপোর্ট তৈরি করা কিন্তু এই সুপারভাইজারের কাজ। এবার আসি অঙ্গনওয়াড়ি কর্মী। অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কাজ থাকে? অঙ্গনওয়াড়ি কর্মীদের থাকে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষাদান করা, প্রাক প্রাথমিক শিশুদের শিক্ষাদান করা এবং তাদের পুষ্টির দিকে নজর দেওয়ার কাজ বা দায়িত্ব যিনি পালন করেন তিনি হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী।
এবার আরও একটি পদ রয়েছেন, তাদের কি কাজ দেখব, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা কি করেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা, তারা এই বাচ্চাদের রান্না করা খাবার সরবরাহ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে পরিষ্কার রাখার দায়িত্ব পালন করে থাকেন। এই 3টি পদের জন্য নিয়োগের বিষয়টি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই যে 3টি পদে নিয়োগ হবে, সেই পরীক্ষা গ্রহণ হবে কিভাবে, মানে কোন নিয়ামক সংস্থা পরীক্ষাটি গ্রহণ করবেন। একদম প্রথমে কোনো ভনিতা ছাড়া আমি যে কথাটা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই 3টি পদের ক্ষেত্রেই, মানে অর্থাৎ আইসিডিএস এর সমগ্র পরীক্ষা ব্যবস্থাটাই কিন্তু বর্তমানে পিএসসির দ্বারা পুরোপুরি পরিচালিত হবে। অর্থাৎ নিয়ামক সংস্থা পিএসসির দ্বারা কিন্তু এই 3টি ক্ষেত্রেই পরীক্ষা পরিচালনা ব্যবস্থা আমরা দেখব যে এগোচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে বদল তাহলে কি হলো? বদল হলো এটাই যে আগে আমরা দেখতাম যে সুপারভাইজার পদের জন্য পরীক্ষাটা কিন্তু পিএসসি গ্রহণ করত, কিন্তু বর্তমানে এই 3টি পদের জন্যই কিন্তু পুরো পরীক্ষা ব্যবস্থাটি লিড করবে পিএসসি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, কোন কোন কেন্দ্রীয়, কোনো কি কেন্দ্রীয় শূন্যপদের তালিকা বার হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইটে কিন্তু এইরকম একটা জেলাভিত্তিক শূন্যপদের তালিকা ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং আমাকে ফোনও করেছে যে ম্যাডাম, আমার এখানে আমার জেলাতে বা আমার ব্লকে তো কোনো শূন্যপদ নেই, তাহলে আমি কি করে অ্যাপ্লাই করব? আমি কি তাহলে পড়াশোনা করব না? আমি কি তাহলে অ্যাপ্লাই করতে পারবো না? প্রথমেই বলে রাখি, এই যে জেলাভিত্তিক শূন্যপদের যে লিস্টটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, এরকম কোনো অফিসিয়াল শূন্যপদের তালিকা এখনো পর্যন্ত বের করা হয়নি। সুতরাং এই তালিকা দেখে আমরা কিন্তু বিভ্রান্ত হব না, বরং যদি কোনো নতুন তালিকা এসে থাকে, সেটা কিন্তু অবশ্যই পিএসসির ওয়েবসাইটে আমরা ভিজিট করে যাচাই করব। আচ্ছা, কিভাবে শূন্যপদ তৈরি হয় একদম ছোট করে একবার দেখব। যখন কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো কর্মী বা সহায়িকা অবসর নেন বা পদত্যাগ করেন, তখন সেই কেন্দ্রে কিন্তু শূন্যপদ তৈরি হয়। ঠিক একই রকমভাবেই আমরা দেখছি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ নির্ণয় করা হয়। অন্যদিকে আমরা দেখছি যে আইসিডিএস বা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকেও কিন্তু সংশ্লিষ্ট ব্লকের মাধ্যমে প্রকাশ করা হয় শূন্যপদের তালিকা। বিভিন্ন ভুল তথ্য থেকে আমরা কিন্তু নিজেদেরকে সাবধানে রাখব। এখন ডিজিটাল ইউজ যেরকম অত্যন্ত সহজ, সেরকম যে কোনো ভুল তথ্যও কিন্তু সে জায়গায় ঢুকে পড়ে খুব সহজে। সেই কারণে আমরা সবসময় বারে বারে বলছি যে পিএসসির ওয়েবসাইট তো অবশ্যই দেখব। এবার যেহেতু আগে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার ছাড়া, আইসিডিএস সুপারভাইজার ছাড়া বাকি দুটো পদে জেলাভিত্তিক বা ব্লক ভিত্তিক নিয়োগের ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু দুটো আলাদা আলাদা ওয়েবসাইটও আমরা দেখতে পেতাম। কিন্তু বর্তমানে পুরো বিষয়টি যেহেতু পিএসসি পরিচালনা করবে, তাই 3টি পদের ক্ষেত্রে কি শূন্যপদ হবে, কবে নিয়োগ হবে, কবে পরীক্ষা হবে, এভরিথিং আমরা পিএসসির সাইটেই কিন্তু গিয়ে দেখার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসি এই যে তিনটে যে পদ, সেই 3টে পদের জন্য কিন্তু আলাদা আলাদা রকমের সিলেবাস রয়েছে আলাদা আলাদা নাম্বারের বিভাজন এবং বিভিন্ন বিষয়েরও কিন্তু পার্থক্য রয়েছে। তো আমাদের 3টে বিষয়ের সিলেবাস কিভাবে পরীক্ষা হয়, কটা টায়ারে পরীক্ষা হয় এবং কি বিষয় থেকে কতগুলো নাম্বার থাকে, সেগুলো কিন্তু আমাদের জেনে নিলে প্রিপারেশন প্রসেসটা স্মুথলি এগোয়। এই কারণে বিএসসিসিআইতে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 3টে পদের জন্যই ব্যাচের ব্যবস্থা করেছি। প্রথম যে ব্যাচটির কথা বলবো সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার 2.0। এখানে সুপারভাইজার পদের জন্য পড়ানো হবে এবং আইসিডিএস সাথে এই দুটো পোস্টের জন্য কিন্তু ব্যাচ রয়েছে। আপনারা যেরকমভাবে ভাবছেন যে পরীক্ষাটা দেবেন, তারা কিন্তু সেই রকম ব্যাচ চুজ করতে পারেন। এবং 3টে পদের জন্যই যারা নিজেদেরকে পরীক্ষায় বসবার জন্য রেডি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু রয়েছে আইসিডিএস অল ইন ওয়ান, অর্থাৎ মহাপ্যাক। 3টে পদের পড়াশোনা একই ব্যাচে কিন্তু হবে, যে ব্যাচটির নাম আইসিডিএস অল ইন ওয়ান 2.0 মহাপ্যাক।
এবার আসি পরীক্ষার একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই পরীক্ষায় বয়সের মাপকাঠি এবং যোগ্যতা ঠিক কীরকম। 3টে পদের জন্য কিন্তু আলাদা আলাদা মাপকাঠি রয়েছে, সেটা একবার দেখে নেব। প্রথমেই দেখি সুপারভাইজার। সুপারভাইজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি? সুপারভাইজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রি দরকার। আর বয়স কত দরকার? বয়স সীমা হচ্ছে 18 থেকে 39 বছর পর্যন্ত। এরপরে আসি পরবর্তী পদ, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার যেটাকে আমরা বলছি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পাস এবং বয়সের বেরিয়ার হচ্ছে 18 থেকে 45 বছর। এবং তৃতীয় যে পদটি রয়েছে অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। আর বয়সের ক্ষেত্রে আমরা দেখছি 18 থেকে 45 বছর বয়স। এবার বয়সের মাপকাঠি তো দেখলাম, এখানে কি রকম ছাড় রয়েছে বয়সের মাপকাঠিতে সেটা একবার চোখ বুলিয়ে নেব। প্রথমেই বলে রাখি, যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন তাদের জন্য কোনো বয়সের এই যে বয়সের আপাতত যে আমি মাপকাঠিটা বললাম তাতে ছাড় নেই। আর ওবিসিদের জন্য রয়েছে 3 বছর, আর এসসি এসটিদের জন্য 5 বছর। তবে বর্তমানে সরকার যে 5 বছরের এজ রিল্যাক্সেশনটা দিয়েছে সেটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। এবার একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনি যে স্থানের বাসিন্দা বা স্থানীয় বাসিন্দার যে একটা প্রমাণপত্র, সেটা কিন্তু এই পরীক্ষায় ডকুমেন্ট হিসেবে লাগতে পারে। তাই সেটা আপনার ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু একবার দেখে নেবেন। এছাড়াও যে প্রয়োজনীয় নথিপত্রগুলো লাগবে সেটার দিকে একবার নজর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে বয়সের প্রমাণের সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন। আর কি প্রয়োজন? আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটার প্রমাণ হিসেবে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। আর কি লাগবে? একটু আগেই যেটা বললাম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দার প্রমাণপত্র। এছাড়াও আপনার প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি আপনার কোনো কাস্টের ক্যাটাগরির মধ্যে আপনি পড়ে থাকেন, তাহলে সেটার যা নথিপত্র প্রয়োজন হয় সেগুলো যেন সুস্পষ্টভাবে আপনার কাছে থাকে। আধার কার্ড লাগবে, আর লাগবে ভোটার কার্ড। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে রেডি রাখবেন, ফর্ম ফিল আপের সময় এগুলো দরকার লাগবে। এবার হচ্ছে নিয়োগ কীরকমভাবে হবে, অর্থাৎ পরীক্ষা ঠিক কিভাবে হয় 3 ক্ষেত্রে। প্রথমেই বলে রাখি, সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা নয়, পরীক্ষা দিতে হবে 2টো। অর্থাৎ সুপারভাইজাররা যেটা পিএসসির মাধ্যমে প্রথম টায়ারের যে পরীক্ষা এমসিকিউ দেবেন, এবং তারপরে গিয়ে কিন্তু মেন্স পরীক্ষা দিতে হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সার্বিকভাবে যেটা নিয়োগ হয় সেই বিষয়টা কিন্তু পরিচালিত হবে। অর্থাৎ আপনাকে টায়ার 1, টায়ার 2 অর্থাৎ প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুপারভাইজার পদের জন্য। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষা এবং তারপরেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রসেসটা আসবে। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রেও আমরা দেখছি যে লিখিত পরীক্ষার পরে ভাইভা দিতে হবে, তবে গিয়ে আমরা দেখলাম যে নিয়োগপত্র তিনি পাবেন। এবার সুপারভাইজার পরীক্ষার বিভিন্ন ধাপগুলো দেখার চেষ্টা করব। সুপারভাইজার পরীক্ষার যেরকম বললাম, প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, যেখানে পুরোটাই হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ কিনা আপনাকে এমসিকিউ এর আনসার দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি পড়তে হবে খুব ছোট করে এক ঝলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ জ্ঞান, যেখানে থাকছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্সের মতো সাবজেক্টগুলি। অঙ্ক থাকবে, মাধ্যমিক স্তরের গণিত। এছাড়াও থাকবে রিজনিং, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল দক্ষতা, কিন্তু এই রিজনিংয়ের মাধ্যমে আপনার যাচাই করা হবে। অন্যদিকে যখন মেইনস পরীক্ষা আপনি দিচ্ছেন, তখন বাংলা বা ইংরাজি প্রতিবেদন রচনা করা, সারাংশ লেখা, অনুবাদ করা, এই ধরনের প্রশ্ন আপনাকে উত্তর লিখতে হবে। আর তার সাথে গণিত এবং সমাজবিজ্ঞানের উপরে কিছু প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। আর কি রইল? তৃতীয় ধাপ, যেটা কিনা ইন্টারভিউতে তাহলে আপনার চূড়ান্ত যে পার্সোনালিটি সেটা যাচাই করা হবে এবং তারপরে গিয়ে আপনার হাতে আসবে নিয়োগপত্র।
এবার জানিয়ে রাখি আমাদের যে অল ইন ওয়ান ব্যাচ রয়েছে এবং আলাদা আলাদা করে যে ব্যাচ রয়েছে যেটার ব্যাপারে অলরেডি আমি বলেছি, এবার সেটার একটুখানি ফিজটা বলে দিই। প্রথমে দেখুন, কর্মী সহায়িকার জন্য যদি আপনি ব্যাচটা পারচেস করতে চান তাহলে সেটার ভ্যালিডিটি হচ্ছে 6 মাস এবং সেখানে তার প্রাইসটা হচ্ছে 1499 টাকা। সুপারভাইজারের জন্য শুধুমাত্র সুপারভাইজারের কোর্সটা যদি আপনি কিনতে যান সেটাও হচ্ছে 1499 টাকা, 6 মাসের ভ্যালিডিটি। আর যেটা অল ইন ওয়ান আইসিডিএস অল ইন ওয়ান সেটার ভ্যালিডিটি কিন্তু 1 বছর এবং সেটার কোর্স ফি হচ্ছে 1999 টাকা। এবার আপনি যদি এর উপরেও ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই আমার কুপন কার্ড নম্বর যেটা কিনা YT118 এটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনি ডিসকাউন্ট প্রাইসটা পেতে পারবেন। আর যদি আপনার এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8910865788। এই নাম্বারে আপনি ফোন করে আপনার যে কোনো জিজ্ঞাস্য আমাকে জানাতে পারেন। এখানেই শেষ নয়, আরও কিছু তথ্য রয়েছে, আসুন দেখে নিন। এবার আপনি চাইছেন এই 3টে ব্যাচের মধ্যে কিছু একটা ব্যাচ আপনি পারচেস করতে চাইছেন, তাহলে কিন্তু সবার প্রথমে আপনাকে বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এইটার পরে কিন্তু রয়েছে আপনাকে ঠিক কীভাবে পড়তে হচ্ছে এবং কোন সাবজেক্টে কতটা মার্কস ডিভিশন থাকে তার একটা বিস্তারিত বিবরণ আমি এরপর দেখাবো। তার আগে দেখে নিন ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করা হলে আপনি তারপরে কিভাবে লগ ইন করবেন। দেখুন, অ্যাপটা ডাউনলোডের পরে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার কাছে ফোন নাম্বার বা ইমেল আইডি চাওয়া হবে এবং তারপরে আপনার কাছে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি পুট করে আপনি কিন্তু অ্যাপের রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছেন। এবং তারপরের ধাপে গিয়ে আমরা দেখছি যে ডিজিটাল লার্নিংয়ের এই সারফেসটা আপনার ফোনের মধ্যে খুলে যাচ্ছে। ঠিক আছে, এবার আপনি যখন যে কোনো কোর্স দেখতে চাইছেন সেই কোর্সটা কীরকম বা কী, তার জন্য আপনাকে কিন্তু এন্টার করতে হবে। দেখুন, এই পেড কোর্স বলে যে অপশানটা থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে গিয়ে আপনি এই রকম একটা সারফেস পাবেন যেখানে দেখুন প্রথমেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাম। আপনি এইটার মধ্যে ঢুকবেন, এটার মধ্যে ক্লিক করবেন এবং তার ফলে গিয়ে আপনি দেখবেন যে আইসিডিএসের এবং পঞ্চায়েতের জন্য আমাদের যা যা ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলো কিন্তু খুলে যাচ্ছে। এবার আপনি যদি আইসিএস অল ইন ওয়ান ব্যাচটা নেন, দেখুন এখানে অল ইন ওয়ান ব্যাচটা ক্লিক করার ফলে এই সারফেসটা এসছে এবং সেখানে আপনার কোর্স ফিটা লেখা আছে। এরপর আপনি যখন ভর্তি হবেন সেখানে আপনি করছেন বাই নাও করার পরে আপনার কুপন কার্ড অ্যাপ্লাই করার জায়গা চলে আসবে। ঠিক এই জায়গাটায় আপনি কুপন কার্ড অ্যাপ্লাই করছেন। কুপন কার্ড নাম্বার হলো YT118। এইটা অ্যাপ্লাই করলে আপনি তবেই কিন্তু ডিসকাউন্টটা পাবেন এবং এখানে টেস্ট বাস বলে যে অপশানটা আছে সেটাকে আপনি অফ করে দিন আরও 49 টাকার ছাড় পাওয়ার জন্য। এবার যখন আপনার টোটাল অ্যামাউন্টটা ডিসকাউন্ট অ্যামাউন্টটা চলে এসছে তারপরে গিয়ে আপনি পে অনলাইন অথবা কিউআর দিয়ে পেমেন্টটা করতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হলেই আপনার ফোনের মধ্যে কিন্তু এই অ্যাপের পুরোপুরি অ্যাক্সেস চলে আসছে, তখন আপনি এই অ্যাপের A to Z দেখতে পাবেন। হলো, এবার চলে আসি অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার সিলেবাস এবং আর কি বিষয় থাকে সেটা একবার দেখার চেষ্টা করব। কেমন? তো সেক্ষেত্রে দেখুন যে পুষ্টি এবং জনস্বাস্থ্য বলে একটি বিশেষ সেকশন যেটা কিন্তু শুধুমাত্র আইসিডিএস এক্সামের জন্যই আমাদেরকে পড়তে হয়, অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই বিষয়টা থাকে না। ঠিক আছে, এই বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শিশু এবং মায়ের স্বাস্থ্য, সুষম খাদ্য, ভিটামিনের পরিমাণ এবং সেই সংক্রান্ত বিভিন্ন ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগ সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আর কি সাধারণ জ্ঞান, অ্যারিথমেটিক এবং অন্যান্য বিষয়গুলোর কথা তো বলেই দিয়েছি। আপনার বাংলা ভাষা এবং সহজ ব্যাকরণ অনুচ্ছেদ রচনার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। এবার যখন আপনি ভাইভা দিচ্ছেন তখন এই যা বিষয় আপনি পড়ে গেলেন এবং আইসিডিএস সংক্রান্ত আপনার যা যা ধারণা তৈরি হয়েছে বা পড়াশোনা করেছেন সেখান থেকে, সাধারণ জ্ঞান থেকে এবং আপনার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে শিশুর সাথে কাজ করার মানসিকতা আপনার ঠিক কতটা আছে সেটা যাচাইয়ের জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। তাই এই বিষয়গুলো নিয়ে নিজের কাছে যেন তথ্যগুলো অত্যন্ত পরিষ্কার থাকে এবং প্রেজেন্টেশনটা হবে অত্যন্ত প্রাঞ্জল।
অঙ্গনওয়াড়ি সহায়িকার তাহলে ইন্টারভিউয়ের বিষয়বস্তু কি হতে পারে? সহায়িকার ক্ষেত্রে বিষয়বস্তু হতে পারে স্থানীয় জ্ঞান, অর্থাৎ কিনা লোকাল নলেজ, নিজের এলাকা সম্পর্কে বা নিজের এলাকার আশপাশ সম্পর্কে আপনার কতটা ধারণা আছে সে সংক্রান্ত কিছুটা প্রশ্ন আসতে পারে। শিশুদের সাথে কেমন ব্যবহার করবেন, যেহেতু ওয়ার্কার যারা হবেন তারা তো শিশুদেরকে প্রাথমিক শিক্ষাটা দান করবেন, তাই তাদের সেই শিশুদের সাথে বা যে কোনো মানুষের সাথে ব্যবহারের যে জায়গাটা, অর্থাৎ কিনা মিথস্ক্রিয়া প্রসেসটা ঠিকঠাক আছে কিনা বা ক্ষমতা কতটা, সেটা দেখার জন্য কিছু প্রশ্ন থাকতে পারে। আর থাকবে কিছু প্র্যাকটিক্যাল স্কিল, অর্থাৎ কিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেহেতু যারা হেল্পার তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা দেখবেন, তাই সেই সংক্রান্ত কিছু টুকিটাকি প্রশ্ন থাকতে পারে। আর যেটা প্রাথমিক একেবারে শিক্ষা, বেসিক যে আমাদের এডুকেশন থাকে, অর্থাৎ সহজে বাংলা পড়া লেখা এবং কমিউনিকেট করা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন ইন্টারভিউয়ে থাকতে পারে। আচ্ছা, এর পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়সের ভিত্তিতে যোগ্যতা যাচাই হলো। এবার আপনার ভোটার তালিকায় নাম আছে কি না সেটাও নিশ্চিত করা হলো। তারপরে গিয়ে আপনার যে সমস্ত বিষয়ভিত্তিক প্রস্তুতি ছিল সেটার উপরে আপনি জোর দিচ্ছেন, এবং লাস্টে গিয়ে কিন্তু আপনার মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে, অর্থাৎ কিনা এই 4টি ধাপ আপনার কিন্তু এই প্রস্তুতি পর্বকে আরও বেশি স্ট্রং করবে। আচ্ছা, এবার চলে আসি কোন বিষয়ে ঠিক কত কত নাম্বার থাকে, অর্থাৎ কিনা মার্কস ডিভিশনটা কেমন থাকে সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা সুপারভাইজার পদ দেখেই নিয়েছি যে 3টে পর্যায়ে হবে, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ, তাই তো? এক্ষেত্রে টোটাল মার্কস কত দেখুন, 550 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রিলিমিনারিতে 100, মেন্সে 400 এবং 50, ঠিক আছে? আর অন্যদিকে কর্মী ও সহায়িকা যারা থাকছেন তাদের জন্য লিখিত পরীক্ষা থাকছে একটি, যেটা আনুমানিক 100 নম্বরের, এবং তার সাথে থাকছে ইন্টারভিউ। কেমন? এবার পাটিগণিত যে আপনাদের সলভ করতে হচ্ছে সেটা ঠিক কোন লেভেলের, মানে কতটা গভীরে গিয়ে আপনারা অঙ্কটা প্র্যাকটিস করবেন সেটার একটা রূপরেখা দেওয়ার জন্য যে কথাটা বলবো, মোটামুটি 8ম শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত, অর্থাৎ কিনা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ বলতে আমরা যা যা বুঝি সেই ম্যাথ কিন্তু আপনারা প্র্যাকটিস করছেন এই পরীক্ষার জন্য। এছাড়াও ইনডেপথ নলেজ থাকছে আপনার ওভারঅল যে সমস্ত জিকের বিষয়গুলো বললাম সেটা, এবং তার সাথে স্বাস্থ্য, পুষ্টি এবং সমাজ সংক্রান্ত কিছু বিষয় সংক্রান্ত ধারণা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু নাম্বার থাকছে কত, 100। কেমন? আচ্ছা, এবার সুপারভাইজার মেন্সে দেখুন পেপার 1 বাংলা, হ্যাঁ, পেপার 1 বাংলার জন্য বরাদ্দ হয়েছে 100 নম্বর, পেপার 2 ইংরাজিতে রয়েছে আরও 100 নম্বর, রয়েছে পেপার 3 যেখানে থাকছে সাধারণ জ্ঞান এবং পাটিগণিত, সেখানেও থাকছে 100 নম্বর, এবং পেপার 4-এ থাকছে পুষ্টি এবং জনস্বাস্থ্য, তাতেও কিন্তু থাকছে 100 নম্বর। সব মিলিয়ে কিন্তু 400 নম্বরের পেপার, যেটা মেন্স এক্সাম সুপারভাইজারের জন্য। আচ্ছা, কর্মী এবং সহায়িকার ব্যাপারটা আমরা দেখেছি, 100 নম্বরের যে এক্সামের ব্যাপারটা। এবার আপনার ফোকাসের অনন্য একটি যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এখানে থেকে সাধারণত 15 থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে একেবারে সরাসরি এই পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি থেকে। আচ্ছা, এবার আসি পাটিগণিতে আপনার ফোকাস এরিয়া বা টার্গেট কি থাকবে সেটার বিষয়ে। দেখুন, শতাংশের অংশ, লাভ ক্ষতি, গড়, এই বিষয়গুলো কিন্তু সবটাই আপনি মাধ্যমিক স্তরে পড়ে এসছেন, তো সেই কারণে এই বিষয়গুলো মোটামুটি আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে বলেই আমরা ধরে নিচ্ছি, এবং সেই কারণে আপনি চাইবেন যে এই বিষয়গুলোতে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে। আপনার জেলায় অতীতে নিয়োগ থাকলে সেই জেলার কিন্তু পুরনো প্রশ্নপত্র আপনি একটুখানি খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন যে PYQ কেমন ছিল, তাহলে আপনার প্রস্তুতি পর্বটি কিন্তু বেশ ভালোভাবে এগোতে পারবে, কারণ আপনি কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের লেভেল আপনি জানতে পারবেন। আচ্ছা, আপনার ব্যক্তিত্ব, আপনার জ্ঞান এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের তথ্য সবটা মিলিয়েই কিন্তু আপনার পার্সোনালিটি
টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। তাই আপনার এই সমগ্র বিষয়টার উপরেই কিন্তু ফোকাস থাকবে। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় যা পড়েছেন, লিখিত পরীক্ষায় পাশ করে গেছি বলে সেগুলো মাথা থেকে বার করে দিয়েছি, এইরকম ভাবনা চিন্তা কিন্তু না রাখাই ভালো। এবার আসি আমাদের এই যে পেড ব্যাচ, যেখানে আমরা পাচ্ছি মিশন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 3.0, তার সাথে কিন্তু আইসিডিএস সুপারভাইজার ব্যাচটাও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। এইরকম একটি ব্যাচের ডিজাইন আমাদের বিএসসিসিআইতে রয়েছে। আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 3.0-র সাথে রয়েছে আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার। যারা চাইছেন যে না আমি সুপারভাইজারের পদের জন্য অ্যাপ্লাই করব না, আমি শুধু ওয়ার্কার এবং হেল্পার করব, তার সাথে পঞ্চায়েতটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যারা তিনটেতেই ফোকাস রাখতে চাইছেন তারা অবশ্যই মহাপ্যাকে যাবেন এবং তার সাথে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচটার পড়াশোনা করারও কিন্তু সুযোগ থাকছে। কেমন? যেখানে আমরা বলছি আইসিডিএস অল ইন ওয়ান 2.0 সাথে পঞ্চায়েত 3.0। এবার আরও একটি ব্যাচের কথা বলি, যেখানে থাকছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তার সাথে আইসিডিএস এর অল ইন ওয়ান এবং গ্রাম পঞ্চায়েত, তিনটি বিষয় একসাথেও কিন্তু বিএসসিসিআইতে ব্যাচ রয়েছে। যারা সার্বিকভাবে বিভিন্ন পরীক্ষার জন্য নিজেদেরকে রেডি রাখতে চাইছেন তারা কিন্তু এই ব্যাচটার কথা আলাদা করে ভাবতে পারেন। এবং বলে রাখি যে সব ক্ষেত্রেই যদি আপনি ডিসকাউন্ট চাইছেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট কুপন নাম্বার YT118 এই নাম্বারটি ইউজ করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন। বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ যদি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করা থাকে, আপনি যদি পেড ব্যাচে নাও আসেন, তাও আমি বলবো এই অ্যাপটি ডাউনলোড করে রাখুন। কারণ এই অ্যাপেতে আপনি পাবেন নিয়মিত জব অ্যালার্ট, মান্থলি ম্যাগাজিন, অফিসিয়াল সিলেবাস, পিওয়াইকিউ এবং এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের আপডেট, যেটা আপনার প্রস্তুতি পর্বকে আরও বেশি স্মুথ করবে। এবার চলে আসি বিএসসিসিআই এর বিভিন্ন ইউটিউব চ্যানেল। আপনি যদি নিয়মিত সমস্ত পরীক্ষার আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরে সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও যদি আপনার মনে কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8910865788 আর আমার কুপন কার্ড নাম্বার YT118 ডিসকাউন্টের জন্য। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে ফোন করুন এবং আপনার সমস্ত দ্বন্দ্ব এবং প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ।